পরে হতে হয়ে গেল দাদা। আদর্শবান ছেলে শিক্ষিত হয়ে লজ্জা করছে না। কারখানার ম্যানেজার মানে হাই ফাই সোসাইটির মানুষ, তাই একটু একটু মদ না খেলে আমি একটা কথা দিয়েছি, ওই যখন ওই জমিতে কারখানা হবে, আমার জমিতে কারখানা হবে। একটা ইটও পুঁততে পারবো না। তুমি দেবে না? তোমার বাপ দেবে। তুমি তো সেদিনের মানুষ। শোনো মাই ডিয়ার ফাদার, আমি তোমার সম্মতিপত্র নিজেই জমা দিয়েছি, তাই আজ আমাকে কারখানা করে দিলে তোর মতো উচ্ছনে দেওয়া ছাড়া করলে ওই জমি আমার বুকের কাগজ, ওই জমি আমি কিছুতেই দেবে না। নিশ্চয় করবে। ইতিমধ্যে ওই জমিতে আমার কয়েক হাজার টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। তোমার যে বুকের পাঁজরে উপর জড়ে উঠবে, আবার মধ্যে টাকা বেকারত্বের জ্বালায় ভুগতে ভুগতে আমি চাকরি স্টার্ট পেয়েছি, তাই সেই চাকরির জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। তুই মানুষ থেকে এত তাড়াতাড়ি জানোয়ার হলে কি করে? ওদিকে নয় সুন্দরী, আমাদের কথা বলতে না করলে তোমাকে যে আবার যদি তোমার গরম পাখা না গলিয়ে থাকে তাহলে বাজে না আমাকে এখান থেকে বেরিয়ে যা। যাবো তার আগে আমার ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দিন তো, ওখানে মহা উল্লাসে যারা ধান কাটছিল ওগুলো কি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমারই লোক। এতক্ষণ হয়তো ধান কেটে জমি সাফা হয়ে গেছে, সাফা হয়ে গেছে ঠিকই, তবে জমির ধান নয়, ওরা নিজেরাই খাবে জমিতে শুয়ে। I mean, তোমরা কাগজ তুলেছে সব, তোরা মাগাবে ধান কাটা সব পূরণ করে দিয়েছে, তাই ওদের একটু হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করবো, তবে শুধু ওদের নয়
স্ত্রী কল্পনা চক্রটা ঠিক আছে বিষ আছে কিনা তার প্রমাণ তুমি নিশ্চয় পাবে যখন সে বিষকে জ্বালায় তোমার সারা শরীর নীল হয়ে যাবে আমার উপরটা যখন সুন্দর ফেকো তাকে কোথায় রাখতে তোলা তুই মিলাবি সুন্দর শিক্ষাগুলো তো অনেক অভিশাপ দিয়ে গেল বিখ্যাত তো আমার অভিশাপ দিয়ে গেল। মন্ত্রী শিষ্য চুপচাপ দাঁড়িয়ে মর্জির দুটো অভিশাপ কেন বলো তো? ও কি আর বলবে রে মা? জানোয়ারের কোন থেকে কোনো ভাষা থাকে? বলো বাবা আমি বাবা, আমি চুপচাপ তোর মতো কুলাঙ্গারের মুখ থেকে তোর মতো কুলাঙ্গারের ছেলের মুখ থেকে আমি বাবাটা শুনতে চাই না রে। যে সামান্য স্বার্থের নয়, মদ খেয়ে মাতাল হয়ে নিজের বোনকে অপমান করে। বাবা! মানুষ থেকে যখন জানোয়ার হয়েছে মানুষ থেকে যখন জানোয়ার হয়ে জন্মেছি তখন কাজ সিদ্ধি করার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। ওই জমি তোমাকে লিখিয়ে দিতেই হবে। ওখানেই গড়ে উঠবে জনতা সুরাবেনের মদের কারখানা, যার ম্যানেজার হবো আমি, শ্রীমান অলোক দাস। স্বার্থ আর লোভ মানুষকে যখন মানুষকে যে জীবন্ত শয়তানে পরিণত করে, তাই অলোককে না দেখলে বোঝা যায় না, বোঝা যায় না। বাবা তুমি কোথায় যাও তুমি কোথায় যাও, কি করো আমি জানি না। তুমি কি খাও? তাও তুমি এসে করো না। রাতে তুমি কোথায় থাকো? শুধু একটু খবর তোমার কাছে। কবে আসবে কবে আসবে? সেদিনে বিশ্বপুরের আকাশে দেখা যাবে দুর্যোগের ঘনঘটা। সে তো শুভ্র আকাশে কথা বিস্তার করবে। ওই সব জালের দল, যার কালো মেঘে সে বিরাট মানুষের স্বাধীনতা লাভ করতে হাত বাড়াবে। ওই সব শয়তানের দল সেদিন তাদের চাল হাত উঠে উঠে মারবে। অশুভকে কালো মুখে ফুটিয়ে যাবে। একেবারে সফল বিরুদ্ধ। ঘুরবে তাই যে এই পবিত্র মন্দিরকে তো নরক বলে মনে হচ্ছে। তুমি কি জানো কোন সুন্দরী নারী অর্থনায় নারী জানাতে গেলে প্রথমে তাকে ধর্ষণ করত। কেমন করে জানলাম? কি করে আমার সম্ভব হলো? তাহলে শোনো, আজ থেকে 22 বছর আগে ওই সুরের বাচ্চা ছিল এই বিক্রমপুর থানার শিরি। ধনীর স্বার্থে কয়েকজন কয়েকজন ধনী লোকের সাথে অভিনব সে হয় খেলায় করল। আমার 5 বছরের শিশু পুত্রের হাত ধরে আমার স্ত্রীকে আমাকে মুক্ত করার মূল আশা। আর সে আশা নিরাশার মরুচরে হারিয়ে গেল। ওই চারজন ধরে আর খাওয়ানোর শিবিরে আমার চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করে আমার 5 বছরের শিশু ফুটবল খেলল। আমি দোয়ার ঘরে বসে রক্তাক্ত করে
স্বাধীন দেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। আমার মতামত জনগণ বেঁচে থাকার স্বাধীনতা ওদের কেউ জানার বল নীলাম হয়ে যাচ্ছে। সব থেকে বড় আঘাত পেল তখন যখন আদালতের চোখটা পুত্র ঘরের অপরাধে আমার শাস্তি হলো কেমন জীবনের তারা। হয়ে গেলাম অপরাধী। এদের চারা না আমি শুধু হাসি মিশেলে রামায়ণ করতে অবস্থান ভারী একসেদিন কোটি কোটি টাকায় চালিত হচ্ছে এই দেশের আইন প্রশাসন। বেঁচে থাকার স্বাধীন সেই পরিবর্তনের জন্য আমি শুরু করেছি এই ধ্বংসযজ্ঞ। আমার স্ত্রী পুত্র সহ শান্তি কামনায় সেই যজ্ঞের আগুনে আমি দিয়ে যাব ওই সমস্ত সন্তানদের জীবনাহুতি। সেটা আমার চিত্তে কে আর বেশি জানবে কইলা। কি লাভ হবে? আমি করে যাব আমার প্রতি হিংসা চরিতার্থ আমার স্ত্রী পুত্রের নিতর্কার শান্তি কামনা আমার অবস্থা রাখতে একদিন তোমাকে পথ থেকে ফিরিয়ে এনে তোমার জীবন দান করেছিলাম। তাই বলে তোমার আমার যদি কোনো অসুস্থ লাগে না তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাও। সেখানে গিয়ে তুমি আবার নতুন করে জীবন শুরু করো। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে আবার আসিব ফিরে ধান সিটির ধীরে ধীরে এই বাংলায়। হয়তো বা মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের দেশে আমি আবার আসিব ফিরে, আমি আবার আসিব ফিরে। সেই কণ্ঠস্বর তবে কি হারিয়ে গেলে যত চেষ্টা করেও তাকে বলে দাও কে ওই মায়াবী কণ্ঠের কে ওই বেশ ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। তুমি বাইরে গিয়ে লক্ষ্য রেখো ওর আমার কথোপকথনের মধ্যে যেন তৃতীয় ব্যক্তি এসে বাধার সৃষ্টি না করে। যাও বলবৎস তুমি কে? বলবৎস তুমি কে? বলবৎস কে? কে তুমি? কি নাম তোমার?
সারাঙ্গে সূর্যের দীপ্ত তেজ নিয়ে আমি এই যুগের সভ্য সাথী রুদ্র। তুমি কোথায় কোথায় চারপাশে শিখলে তুমি বলো সে কথা জেনে আপনার লাভ তুমি শুধু আমার প্রশ্নের উত্তর চাও। দেব, নিশ্চয় দেব। তার আগে আমার একটা ছোট্ট করে প্রশ্নের উত্তর দেন তো। বলুন, আপনি কতদিন আগে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন? আর এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পিছনে আপনার প্রকৃত উদ্দেশ্যটাই বা কি? তুমি কি বলতে চাও? তুমি আমার জন্মকুষ্টি কেউ জানতে চাইলে আমি নিশ্চয়ই জানাবো, তবে তারটা জানার পর তার আগে নয়। তুমি তোমার পরিচয়টা দিবে না, তাই তো? দেব না, সে কথা তো বলিনি, বলা উচিত হবে না, কারণ আমি আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। পাবে। আজই বা নয় কেন? কেন? বুঝতে গেলে না, আর একদিন তোমাকে আশ্রমে আসতে হবে। জেনে রাখি, আমার এই পুত্র বা কৈলাসের কাছে ওই কেনের উত্তরটা দেবে। স্বামীজি, আপনি অনেক ব্যথা বেদনা ভুগেছে। মহৎ একটা উদ্দেশ্য সাধনের জন্য তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। বাবু সাধের জীবনে তোমার সাথে দেখাই। স্বামীজি, ঘোরাঘুরি করছিল সন্ধ্যাজনক ভাবে মন্দিরের চারপাশে। এ কি আপনি জঙ্গলের মধ্যে? ওই একই ওই একই প্রশ্ন আমি তোমাকে করতে পারি, কিন্তু তুমি এই জঙ্গলে? তার মানে তোমরা দুজনকে যখন ছিল, তখন তোমরা দুজন কেউ সন্দেহ হবে না। এটা ধরে নিয়ে আমরা চলে যাই। তবে হ্যাঁ, এটা মায়ের পবিত্র মন্দির। এখানে তুমি শুধু এখানে নয়, কোন স্থানে মিথ্যা বলাটা আমার স্বভাব বিরুদ্ধ। আমি প্রয়োজনে অনেক মিথ্যা কথা বলেছি। কিন্তু আমি প্রয়োজন অনেক মিথ্যা কথা বলেছি, কিন্তু এখানে কোনো মিথ্যা কথা বলবো না। তাহলে বলো তো সত্যি করে, তুমি কি এই রুদ্রকে ভালোবাসো? বাবার আপনি আমার বাবার মতো। আপনার সামনে আমি আপনার সামনে, এই মায়ের মন্দিরের সামনে আমার অন্তরের কথা বলছি। আমার অন্তরের কথা বলছি। আমিও তো কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসতেও পারবো না। কিন্তু কেন? কেন? আমি কি তোমার এতই অযোগ্যা? যোগ্যতার কথা অন্তর, কারণ আপনার চলার পথ আর আমার চলার পথে বিস্তর ফারাক। তা কোনোদিন সম্ভব নয়। বেশ, ওটা তোমরা ঠিক করো। আমার এখানে সমস্ত বিলম্ব করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে চলে যাই। তবে হ্যাঁ, আমার সময় তোমাদের আশীর্বাদ করে যাবে। তোমাদের আশীর্বাদ করছি। মা যেন তোমাদের বিধি যেন তোমাদের মনস্কামনা পূর্ণ। জয় জয় মাতা। জয় জয় মাতা। অপরাধ দেবেন না। এই রুদ্র আচরণের জন্য গুরুদেব যে আদেশ করেন তা আমি প্রতিপালন করেছেন। জয় তারা, জয় জয় তারা। রুদ্র, তুমি আমাকে এত বড় অসম্মান তুমি আমাকে এত বড় অসম্মান করতে পারলে? তুমি স্বামীজির সামনে আমাকে তুমি ভালোবাসা তো দূরস্থ। ভালোবাসা তো দূরস্থ, আপনার এই মুখ দেখতেও আমার ইচ্ছে করে না। রুদ্রের হাত ধরে। কিন্তু কেন কেন কেন? কেন কেন কেন? এ কথা জিজ্ঞেস করতে তোমার লজ্জা করে না? যারা এদেশের মানুষের বাঁচার স্বাধীনতাকে নিলাম করছে, তুমি তাদের মদত দিচ্ছ, আর আমার প্রকৃত উদ্দেশ্য তাদেরকে এই দেশ থেকে নির্মূল করা। তাই তোমার আর আমার চলার পথে মিলেমিশে একাকার হয়ে যাবে। মিলেমিশে একাকার হয়ে যাবে। কয়েকটা কিন্তু দিন কয়েকটা দিন সময় দাও, আমার মনটা সুস্থ হয়ে উঠুক। কে কে আমার একমাত্র আমার একমাত্র ভাই, যার যার দুটো কিডনি ড্যামেজ, সে কলকাতা নার্সিং হোমে ভর্তি। এই ভাইটা এই ভাইটার চিকিৎসার জন্য আমি এদের জঘন্য প্রস্তাবে রাজি হয়েছি, বাধ্য হয়েছি। রুদ্র, মনিকা, তুমি আমার ভাই কিছু খরচ জোগায়। আমার ভাই আমার ভাইয়ের খরচ হয় না, তাই এই নোংরা পোশাক পরে এদের কথায় আমি বাধ্য হয়েছি। রুদ্র, তুমি এছাড়া আমার যে কিছু করার নেই। রুদ্র, এছাড়া আমার কিছু মনিকা, মনিকা, তুমি একই ক্লাসে না হলেও একই ক্লাসে না হলেও তোমার সঙ্গে আমি একই কলেজে পড়েছি, তাই তোমাকে প্রকৃত না তাও আমি জানি। তাই তোমাকে প্রথম দেখায় চেনার ভান করে তোমাকে অচেনা আমি অভিনয় করছি, তুমি আমাকে ক্ষমা করো রুদ্র। কিন্তু তুমি
পারছি না রুদ্র। এই মনের সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে গেছি। পরের স্বাধীনতা হারিয়ে আমার নিজের স্বাধীনতাকে আমি হারিয়ে আমি আজ তোমার দ্বারে শিক্ষাগত আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারবো কিনা জানি না। তবে আমি তোমার ওই মনের ক্ষতস্থান আমি আমার ভালোবাসা কোলে দিয়ে সারিয়ে তুলবো মনিকা, সারিয়ে তুলবো। এ জীবন মধুর করে রাখো সুদূর আর করো না তো মিথ্যা বলতে লিখেছি স্যার, যা সত্য
সত্যবাদী যুধিষ্ঠির সেনের কম পয়সা বেতন পাও? যা পায় তাতে অভাবের গন্ধ থাকলেও সুখে দিন চলে যায়। ওকে সুখ বলে না, বলে অসুখ। আরে ঘোড়ালো, সেই ঘোড়ালোকের শিকার হয়ে তুমি মরীচিকার পিছনে ছুটে চলেছো। তার চেয়ে বড় ওই আমাদের স্যারের সঙ্গে হাত মিলিয়ে চললে আমার হয়তো ঢুকবে, কিন্তু সেই ধরনের ভাত হজম হবে না। যেমন কুকুরের পেটে ঘি হতে পারে না। এসো। অর্থের চাই সমাজের গণ্যমান্য ব্যক্তি আমরা না, তাই যা খুশি তাই করতে পারে, কিন্তু আমার কলম যেমন চলছে তেমনি চলবে। না, আমার বিরুদ্ধে লেখা নয়, বন্ধ করতে হবে। ভয় দেখাচ্ছে, কিন্তু একজন আদর্শবান ইসলামবাদী কখনো আমাকে ভিক্ষার কাছে আত্মসমর্পণ করে না। কত টাকা বলো, বলো কত টাকা? কত টাকা পেলে তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, কত টাকা? তারপর দিলাম না, কারণ সরকার সামাজিক এক নয়। হরে কৃষ্ণ হরে হরে এমন সূর্য দিয়াকে হাত ছাড়া করে দিতে পারি না। আমি মাকে রাস্তায় তো থাকতাম না, কিন্তু আমি ভাস্কর চ্যাটার্জি, তাই আমি পেশায় সাংবাদিক। আমার সাংবাদিকতা আমার ধর্ম। তুমি তোমার ভালো ভালো কথা বলতে পারবে? তোমার মতো প্রচারক পেলে আমি এবার ভোটে দাঁড়াতাম। ওকে, ওকে না দাঁড়িয়ে তো আইনি আদালত আপনার হাতের মুঠো। আপনার স্বেচ্ছাচারিতার ব্যাপারে এরাও হয়। পরিবেশ মানুষের আরে সেরাম না নিয়ে আমার সামনে এরকম গোলামি করছো কেন? আরে যাও, সাংবাদিকের জন্য একটু মদ্যপানের ব্যবস্থা করো। হরে কৃষ্ণ হরে হরে ওই আদেশটা কিসানে এতক্ষণ পরে পরে মম মম আপনার ওই বাগান বাড়ির 31 লেডি ওই ভাস্কর সাংবাদিক খবর ওই একটা টুনের মধ্যে গিয়ে ওই দুটো মাংস মিশনে লেগে খেতে একটা সুখের রাজ্য তৈরি করবে। আর একটা মদের সঙ্গে এক টুকরো সুরা দিয়ে সেটাকে পান করবে আর ভাস্কর চ্যাটার্জি তো ভুলে গেছে চলে যাবে না? আমার ক্ষমতা কত তুমি জানো? জানো আমার প্রকৃত পরিচয়? আমি জানি, সঙ্গে এটাও জানি, জামালে বাস করলে জানোয়ারের দলে পড়তেই হবে। কিন্তু আপনি মনে রাখবে, মিস্টার চৌধুরী বাপের সন্ধ্যকলা পুণ্য হলে এই পৃথিবীতে বেঁচে থাকার মেয়াদ শেষ হয়ে যায়। তাই যুগে ধর্ম বিরল করে গেছে, ফিরা দেবে তোমাকে। শুনে সেবা সামনে তোর ওই অসার জ্ঞান বাণী ফুটপাতের পাবলিককে খাইয়ে 2 পয়সার বাজন বিক্রি করা যায়, কিন্তু এই বিক্রমপুরে কথা সত্য প্রকাশ চৌধুরী জায়গা সকল অত্যাচার আর অবিচারের মুখে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তার মানে কি বলতে চাইছো তুমি? তোমার মুখে অসার জ্ঞান বাণী শোনার ইচ্ছা আমার নেই। হ্যাঁ করেছি। হ্যাঁ করেছি, কিন্তু তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? না, ওকে বই করতে না দিলে চলবে। কারণ তুমি যত অপরাধ করো না কেন, তোমার পরিচয় তুমি ওর বাবা। সাধনা কিন্তু এই পরিচয়ে দেশের নির্যাতিত মানুষের খবরও তুমি কোনোদিনও পাবে না। আপনি নাকি মামাকে পাঠিয়েছিলেন? মামাকে পাঠিয়েছিলেন? তুমি তো জানো, ওই অভিনয় শাস্ত্রের এইভাবে এবারে ছোট বউ। সালাম আমার বোনের চা করার স্পর্ধা ওর আমি ঘুচিয়ে দেবো। বামন নয়, তার আগে তোর মতো কুলাঙ্গারের রক্তে লালে লাল করে দেবো এই চৌধুরী বিরার বাটিয়ে। আমি জানি। আমি জানি মানুষ খুন করতে তোমার হাত পাবে না।
আমার মৃত্যু দিয়ে শুরু হোক এই চৌধুরী বিলাল সূর্য অনেক অনেক অন্যায় আপনি করেছেন। পাপ আর অধর্মের প্রতিমূর্তি হয়ে যে পাপাগার আপনি তৈরি করেছেন, তা থেকে মুক্তি পেতে হলে দু একটা মৃত্যুকে আমাদের মেনে নিতেই হবে। দাদা সূর্য ভয় নেই মা, আর তুইও নিশ্চিন্তে থাক চন্দ্র। কাকুলি এবারে ছোট বউ হিসাবে আসবে। না, পশ্চিম আকাশে কোনোদিন সূর্যোদয় হবে না। তাহলে কি করে ভক্তদের জন্ম হলো? আবার আপনি তো ধার্মিক পিতার অধার্মিক পুত্র হয়ে চৌধুরী বংশে পশ্চিম আকাশে সূর্য হয়ে উঠছে। আপনার উপরে সাধারণ মানুষের কাছে আমরা হয়েছি ঘৃণার পাত্র। বাবা এখনো সময় আছে। তোমার দুজনে সুপুত্রের হাত ধরে তুমি এই পথে এগিয়ে এসো। মানুষের কাছে ক্ষমা চেয়ে তুমি পুলিশের কাছে সারেন্ডার করো। নইলে মানুষের বাঁচার স্বাধীনতা আপনার স্বেচ্ছাচারিতার কালোবাজারে নিলাম করে যে পাপ আপনি করেছেন, সেই পাপে আপনার এক ছেলের মৃত্যু হয়েছে। না মানে আপনাদের সকলের বিচারে আমি তো মরেই গেছিলাম, তাই আমি ঠিক এই মুহূর্তে আমি ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। সাপ লুডুর মই ধরে উঠে আসা খুঁটিটাকে আমি ঠিক সাপের মুখে ফেলে একেবারে টেনে নিচে নামিয়ে এনে আমি আবার শুরু করব আসল কালকে উঠের খেলা। যার বিষাক্ত ছোলে আমার বিরুদ্ধে জাগরণকারীদের আমি নেল করে দেব। তোমার কথায় বাবা এত হিংস্র হয়ে উঠলো কেন? তুমি কি এমন বলেছো? যে এবারে সবাই তোমার মৃত্যু হয়ে গেছে। মা, আপনার ছেলে কি কোনো কিছু? আমি জানি না বাবু, আমি কিচ্ছু জানি না। তবে এইটুকু বলতে পারি, এই চৌধুরী পরিবারের আকাশে এক দুর্যোগের নরকের দেখা দিয়েছে। তাই মহাবে আমি তোমাদেরকে অনুরোধ করছি, এই দুর্যোগের মেয়েকে মোকাবেলা কর। বিক্রমপুরের মতো আর সকলে এই চৌধুরী পরিবারের মানুষগুলোর বেঁচে থাকার স্বাধীনতা যেন নিলাম হয়ে না যায়, যেন নিলাম হয়ে না যায়, নিলাম হয়ে না যায়। মাগো দাদা, তুমি সবার কাছে রহস্যময় হলেও আমার কাছে তুমি রামচন্দ্র। আমি লক্ষণের চেয়ে বেশি ভাগ্যবান কিন্তু আজ আমি জানি না আমার হিসাব কাটায় একটা বেশ বিধান শরীরদার। তোমরা দেখো, এটা তুমি রামায়ণে লক্ষণের চক্রান্তে রাবণের চক্রান্তে তখন মর্য হয়েছিল। এই পরিস্থিতিতে রামায়ণে আর কেবল অষ্টম মর্যটা হয়। চন্দ্র ভাই, হে আপনি কি সর্বনাশ করলেন? উত্তেজনার বসে হে কি করেছেন আপনি? ভবিষ্যতে যা করতে হতো আজ ঠিক তাই বলেছি রাত্রি দেবী। কিন্তু এর পরিণতি কি হতে পারে তা কি আপনি জানেন? জানি, সেই সঙ্গে এও জানি আজ অথবা কাল হয় মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে, নয়তো সারা জীবনের মতো বিতাড়িত হয়ে চলে যেতে হবে এই বাড়ি থেকে। না, হ্যাঁ রাত্রি দেবী, যার যা ভবিতব্য তাকে তা মানতেই হবে। তবে আমি কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময়ে হলেও এই চৌধুরী বিলাল কেউ কোনোদিন যাতে হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা করেই তবে আমি এই বাড়ি থেকে যাবো। দয়া করছেন? আমি অভাগী বলে আমাকে আপনি দয়া করছেন? দয়া ভিক্ষা
সঙ্গী আছে। হয়তো আপনার কথাই সত্যি রাত্রি দেবী। আমি যে পুরুষ, তাই তো পারি না আপনার মতো রাত ছেড়ে খাওয়াতে, পারি না চোখের জলে কারো পক্ষ ভিজিয়ে দিতে। শুধু অন্তরাত্মা কেঁদে চতুর্দিকের মতো পুড়ে ভূষির মতো হয়ে যায়। যা কেউ দেখতে পাই না, যা কাউকে দেখানো নয়। আপনি একদিন খড়কুটের মতো এবারে এসেছিলাম, আর একদিনের খড়কুটের মতোই আমি ভেসে চলে যাব। কেউ জানবে না আমার জীবন খাতায় এই যোগ বিয়োগের কথা, কারণ আমি নিজেই তো জানি না আমি কে আমার প্রকৃত পরিচয়। তাহলে আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছিল, কিন্তু মমতাময়ী সাধনা দেবী আর আপনার কথা ভেবে সে কাজ আমি করতে পারিনি। কিন্তু একটা কাজ আমি করেছি, তৈরি করেছি বিরাট এক নেটওয়ার্ক, যার সাহায্যে বিক্রমপুরে নিলামের হাত থেকে রক্ষা পাবে আর সাধারণ মানুষরা। আর সেই দিন আপনিও ভেবেন সাধারণ মানুষের সঙ্গে শান্তির বিশ্বাস রাখতে। সেই শান্তির দিনে আপনি থাকবেন না, তার কি কখনো হয়? আপনি আমার স্বামী নন ঠিকই, কিন্তু স্বামীর উপর অন্তরালে বাস করা আপনি যে আমার দেবতা। সারণী শহরে ঋষি জাগরণে পর আমার খুব করিদায় যাই, তাই তাই কি জীবনের সার তুমি প্রভু গো আমার, পরম জানাই আমি চরণে জীবনের সার চোখের জল মুছে আপনার চোখের জল মুছে দেবার যে শপথ আমি নিয়েছিলাম তা পূর্ণ না হওয়া নেওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না।
শত দুঃখের কষ্টের মাঝে আমরা একে অপরের অমর হয়ে জীবনের স্বাধীনতা জীবনের লড়াইয়ে বাঁচিয়ে রক্ষা করে জীবনের বাঁচিয়ে রক্ষা লড়াই। আজ থেকে আর আপনি আর আমি আমরা তৈরি করবো সমাজ বাঁচিয়ে রাখতে লড়াই। রামজি দেবী বাঁচিয়ে রাখতে লড়াই। সুস্থ হয়ে উঠবে না, আমার শক্তিদের বিনিময়ে আমার মন্টু কি সুস্থ হয়ে উঠবে না? স্বামী বিবেকানন্দ বলেছেন, চালাকির দ্বারা কোনো মহৎ সিদ্ধ হয় না। কিন্তু আমি তো কোনো চালাকি করিনি। Don't try to blame me. মনে রেখো, তোমার নারী নক্ষত্র ওয়াজ করার জন্য এক ছোটি রাখো অলওয়েজ রেডি আছে। আরে শালা মার ছাক্কা, ওটা না বলে কি রুদ্র আমার কাছে আসতো বিনা কষ্টে? তোমার কষ্টকে সে ধরে পড়েছে তুই, সে তো আগের মতোই। না সুন্দর বাবু, কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন সে বিশ্বভুবন ভুলে আপনাদের কথায় হুকুম দাবি করবে। তোর আমি কাছে আমাদের একের পর এক প্যান ভেসে দিচ্ছে, শব্দ এসে ফিরে তুলে দিচ্ছে আমাদের বেআইনি মত সাক্ষা দেওয়ার শেষ। আর আমি জামাই পরিবর্তিত না করে দিনের পর দিন অপমানিত হয়ে ফিরে আসছি। আর আপনি মুক্ত হবেন না। মাশাআল্লাহ মার ছাক্কা, সাকসেস তো আমাদের হাতের মুঠোয়। তোমাকে সত্য মানতে হবে না। এবার বাউন্ডারিটার কথা শোনো। এই বিক্রমপুরের মাটিতে গানে হারার জীবনের শেষ দিকে আমার বই চালে পুলিশের রুলের গুতোকে হাত করা করে ওঠে উঠবে জিপে। তারপর 6 বছরের জেল। তোমরা কিছুতে করতে পারবে না। এই হারামজাদে, তুই না বলার কে? বল! কেন তার বিপদের কথা শুনে তুই এমনি হবে চুপ করলি? বল! বল! আপনারা কি করছেন? স্বাধীন দেশের নাগরিককে এইভাবে পিটাচ্ছেন? অপরাধ করলে সাজা তোকে দিতে হবে দারোগা বাবু। না, আইন হাতে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। আর 2 মিনিট। আমরা হলাম স্বাধীন দেশের পুলিশ। এ দেশের পুলিশ তারা আমার সম্মান। আর যে বন্ধ করুন, পুলিশের কাজ পুলিশকে করতে দিন। দেখি দেখি এমন একটা জিনিস আপনারা রক্তাক্ত করেছেন। দারোগা বাবু, ছি 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 ছি, আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আরে বসাই, ওকে যদি আপনাদের ভারপ্রাপ্ত বলে মনে হয় তাহলে আমাকে বললেন না কেন? আমি ওকে আমার বিয়ের রুমে সাজিয়ে রাখতুম। ও কাজটা আর আপনাকে করতে হবে না, ওর ব্যবস্থা আমিই করবো। স্যার, এমন একটা জিনিস আপনাকে আপনি একা খেলে আমার চিরন্তন নীতি অনুযায়ী আমার পছন্দের জিনিসের দিকে চোখ দেয়, তার চোখ দুটো দেও প্রেমে। সে কি? তাহলে আপনি রিক্সা, তবে পুজোর পর একটু পোষা। বাবাটা নির্ভর করছে আমার মর্জির ওপর। সুন্দরলাল, বলুন জগন্নাথ। জিনিসটাকে ভালো করে সাফ করে আবার স্পেশাল রুমে ঝেড়ে
গুছিয়ে পাঠিয়ে দেবে। আরো 2 দিন অপেক্ষা করতে হবে জামাইবাবু। ওকে দিয়ে আমাদের আরো 2 কাজ করিয়ে নিতে হবে। তাহলে স্যার আমি কি একটু অপেক্ষা করবো? না, আগে কাজ পরে এনজয়। এটা ধরুন সুন্দর, এটা ধরুন। এটা হলো যথাস্থানে হাজির হবে। ওকে স্যার, শিকারে ধরতে শিকারে ঠিক জায়গায় পৌঁছে যাবে। আমি শেষবারের মতো জানতে চাই তোমার উপর যা দায়িত্ব তুমি সুষ্ঠুভাবে পালন করবে কিনা। আমি আমার দায়িত্ব ঠিকই পালন করেছি, কিন্তু তার পরিবর্তে আপনাদের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি, তারপর আপনাদের সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না। তোমার ভাই আমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে তোমার ভাই সুস্থ হবে কেমন ভাবে? আমি দেখতে চাই এই বিক্রম প্রেতা রুদ্র তোমার পাতা জলে বন্দী হয়েছে কিনা। আনসাকসেস হলে কি করতে চান আপনারা? কলকাতায় টাকা পাঠানো বন্ধ তো হবে, সেই সঙ্গে তোমার ভাইয়ের শরীরে স্যালাইন, রক্ত আর অক্সিজেনের নলগুলো একটা একটা করে কেটে দেওয়া হবে। রুদ্রকে খুশি করতে যে শাড়ি তুমি পরেছো একটা শুধু তোমার শরীরে থাকবে না। আর ওই নধর হরিণীর মতো শরীরটাকে নিয়ে আমরা মানুষের কিমা বানাবো। শঙ্কর ওই লাশটাকে গভীর মন্দির করে কলকাতায় পাঠাবো। সেখানে দুই ভাই বোনের লাশ একসঙ্গে পোড়াবো। আমার ফোটা জোড়া সুন্দর ভেতরটা কোনো নাই রক্ষা করা। দুই মিলে আমি সুন্দর না। আমাদের সকলের মুখে যে তুমি কামনার আগুন জ্বালিয়েছো, তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় তোমার হাতে রুদ্রবর, নইলে তোমার শেষ পরিণতি সপ্ত নরকের চেয়েও ভয়ঙ্কর। কিন্তু ছেঁড়া পোশাক, এক বেলা ভাত আর এক বেলা ভোগ, আর পয়সার অভাবে সুমন্ত বোনের বিয়ে দিতে না পারাচ্ছে কি জ্বালা। আমি বুঝি হলো আমার বাবা ধনী হতে পারে, কিন্তু এই গ্রামের গরিব মেহনতি মানুষের সঙ্গে আমার সম্পর্ক নেই, তাই আমি জানি। কি জানো, কতটুকু জানো? একটা শিক্ষিত ছেলে বুকটাকে বেগারাতে চালায়, কেমন করে কুড়ে কুড়ে খায়, তা তুমি কতটা উপলব্ধি করতে পারো? তাই তাই চাকরি যেমন করে হোক একটা চাকরি আমাকে পেতেই হবে। কে দেবে? আমার সুকুনি মামা সুন্দর না? হ্যাঁ, উনি আমাকে কথা দিয়েছেন আমার জমিতে মদের কারখানা হলেই। বলো, তুমি আমার মামাকে কথা দিচ্ছ না? তুমি কি জানো মিথ্যা কথায় আমার মামা বড় বড়দের মধ্যে সাপের চেয়ে বড়, বাঘের চেয়ে হিংস্র। বলে, আমি পিছিয়ে আসবো না, চাকরি একটা আমার চাই। চাকরির অবস্থা তুমি কাটাই হাজার করে যাবো, যেমন করেছে মনিকা। মনিকা 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 কলকাতার মেয়ে হলে কি হবে? সে তো খুব ভালো মেয়ে। হঠাৎ তোমার মুখে কথা, তার মনে তলায় তলায় বন্ধ করো তোমার ওই জ্ঞানের বাণী। আমি আমাকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। মাথাটা ঝিমঝিম করছে, একটু মদ। মদ, তুমি মদ খাবে? হ্যাঁ, নিশ্চয়। হাই সোসাইটিতে মিস্ত্রি গেলে এরকম একটু মদ। যা শোনো, মদ, মেয়ে মানুষ, আরে টাকা, তিনটি হচ্ছে পুরুষ জাতির বর্ণ। তাই যে কোনো প্রকারে ওগুলো আমার চাই। ছি 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 ছি,
আগে আগে আছি আগে আছি তখন সে আলোর নিশানা হারিয়ে ফেলে। নীরবে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু নেই চন্দ্রকান্ত। না না, সকলে মিলে একটু বুঝিয়ে বললে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না। আমাদের সব চেষ্টা আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে বলে চন্দ্রকান্ত আজ আমরা নীরব নিথর হয়ে গেছি। আমিও কি চাই বাবা, নইলে আমিও কি চাই বাবা, যে আমার একমাত্র ছেলে যাকে ঘিরে আমার আশা আকাঙ্ক্ষা, সে যদি মদ খেয়ে মাতাল হয়ে নিজের মনকে অপমান করে, শয়তানদের হাত ধরে উচ্ছন্নে যায়, তুমি বলতে পারো চন্দ্রকান্ত কি করব কি করব? নিয়তি কেন বাধ্যতে, কেন বাধ্যতে? হাজার খানিক মেয়ে বসে আছে
সবার উদ্দেশ্যে আপনাদের মঙ্গলের জন্য একটা কথা বলি। এই অলোকবাবু এই অলোকবাবু থানায় ডায়েরি করেছে ওনার বাবা ও বোন মিলে এই পাড়ার মধ্যে বাজে ব্যবসা শুরু করেছে, তাতে আপনাদেরও বদনাম হচ্ছে। তাই বাইরের লোকেরে এবারে বেলাও না করা চলবে না, এবার থেকে পিটিয়ে দাঁড়াতে হবে। না, আমরা মারতে যাবো কেন? মাননীয় দারোগা আছেন, উনি যা ভালো বুঝবেন। নিশ্চয় এই এই ঘরে কারা আছেন বেরিয়ে আসুন, নইলে অবস্থা হাতের বাইরে চলে গেলে গণমান ঘরে আগুন ধরিয়ে দেবে। এ বাচ্চারা আপনারা কিসের এত চিৎকার চেঁচামেচি? এটি পুলিশ? Yes, আপনার নামে কমপ্লেন আছে, আপনি পাড়ার মাঝে মেয়েকে নিয়ে বাজে ব্যবসা শুরু করেছেন। ছি, 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 ছি। এসব কি বলছেন আপনারা? ভদ্রলোকের বাড়িতে এসে ভদ্রলোকে নিকুচি করেছে, বাইরের লোক আপনার মাঠে থাকবে কেন? বাইরের লোক মানে কার কথা বলছেন আপনারা? রুদ্র রুদ্র? হ্যাঁ, সে কে? এবারে সঙ্গে তার কিসের সম্পর্ক? হরে কৃষ্ণ হরে হরে, সে কথা আমি বলি কি করে? আমি তো ওই ইন্দু বিন্দু ব্যাপার হে। তাছাড়া টাকা পয়সা লেনদেন সেখানে সম্পর্কের প্রয়োজন কি? আপনি কি বলতে চান? আপনি কি কালা নাকি? Shut up! এখানে দল বলবেন হামলা করছেন কেন? এটা আমরা আপনার কাছে জানতে এসেছি। বলুন, কোন কারণে আপনি এই গ্রামে এসেছেন আর আপনার এই বাড়িতে থাকার উদ্দেশ্য বাকি? সে কথা বলতে আমি বাধ্য নই। বাধ্য হয়ে বলবে তখন যখন আপনাকে কোমরে ধরবে টানতে টানতে নিয়ে যাব। দারোগা বাবু, আপনি আমার অতিথিকে অসম্মান করতে পারেন না। উনি আপনার অতিথি হলেও আইনের চোখে ওয়ারেন্টেড আসামি। কোন অপরাধে সে ওয়ারেন্টেড আসামি জানতে পারে কি? ভদ্রলোকের এলাকায় জোরবে ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা এবং এলাকায় শান্তি ভঙ্গের জন্য আমরাকে আদেশ করলাম। You are under arrest. You are under arrest. ওই পবিত্র হাতকে যখন স্পর্শ করেন আপনি, সকলে কি একই কি হলো? অবাক হলেন যে অবাক হলেন যে? তার রাত্রি তো আমাদের বিয়ে হয়েছে। উনি এবারই আর উনি এনাকে সমান ব্যক্তি, আশা করি উনিকে বাজে কথা কথা বলবেন না। কাকুলি কি গো কি গো? তুমি ভয় পেয়েছো? তুমি কি ভয় পেয়েছো? পারুনি তোমার জুতো দিয়ে মেরে তুমি পারোনি তোমার জন্য যে মেয়ে ওদের মুখে বাপকে বলতে দিতে? বলো কাকুলি কাকুলি, কি বলছিস তুই? চুপ! আমার নাম নেই। কাকুলি, আমি আমার দাদা অরব দাসের থেকে আমার তো অরদেশ পেতামটা লোক ব্যবসায় মানুষকে জানোয়ার হয়ে গেছে। তোর জীবনটা অরবকে আলোককে বন্ধ করা হারিয়ে গেছে। জীবনটা অনেক মান অনেক আলো হয়েছে। তুই চুপ কর মা কাকুলি। কি হলো আপনার কাছে এত হয়ে গেছে কি হলো এনে যাবেন না আমি ছাড় ধরো কোনটা? ছাড় মারে মানে মানে আমি চাষি বাড়ি মেয়ে। আমি ভালো জানি আমার পিস্তল থেকে আমার ছাত্রটা বেশি অনেক বেশি। আচ্ছা আচ্ছা আমিও স্বাধীন আমিও সারাদিন দেশের পুলিশ। এই অপমানের এই অপমানের বদলে তোমাদের আমি বুঝিয়ে দেবো কেমন করেছিল পুলিশের 36 ঘাট। এবার মাথা হেড করে বেরিয়ে যাও সুন্দর লাল। আমিও বুঝিয়ে দেবো আমার উপরটা যতটা সুন্দর ভেতরটা ততটাই রক্তাক্তলা। রক্তাক্তলা দুই মিলে আমি সুন্দর কাকুলি, তোর মরণ পাখা বুঝিয়েছে, তাই মৃত্যুর জন্য ছটফট করছিস। তবে আজ আমি যাচ্ছি, তবে আমি আবার আসবো। আর সে
সেদিন বুঝিয়ে দেবো